হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের যাদের যাদের WBCS-এর প্রিলিমিনারি এক্সাম আছে তাদের জন্য ভিডিওটা খুবই উপযোগী হতে চলেছে। তোমরা প্রত্যেকেই জানো যে 14/6/26 অর্থাৎ জুন মাসের 14 তারিখে কিন্তু তোমাদের এই প্রিলিমিনারি পরীক্ষাটা কন্ডাক্ট করানো হবে। তো তোমাদের পরীক্ষাকে মাথায় রেখে আমার এই চ্যানেলে কিন্তু WBCS-এর প্রিলিমসকে টার্গেট করে মক টেস্ট সিরিজ চালানো হচ্ছে। মক টেস্টের আজকে 4 নাম্বার মক টেস্ট। এখানে কিন্তু আমরা জিকের একদম থরলি অ্যানালিসিসের সহ কোশ্চেনগুলো প্র্যাকটিস করি। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে একটি উন্নত জল নিকাশি ও জল সংরক্ষণ ব্যবস্থা আবিষ্কৃত হয়েছে? হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা নাকি লোথাল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ধোলাভিরা। ঠিক আছে, এই যে সাইটটা আছে এই সাইটটা কোথায় আছে? এটা কিন্তু তোমার হচ্ছে গুজরাটে অবস্থিত। হরপ্পা আমরা প্রত্যেকেই জানি যে 1921 সালে কিন্তু দয়ারাম সাহানি এই সভ্যতাটা আবিষ্কার করে। তারপর 1922 সালে কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করে। মহেঞ্জোদারোতে কী কী ছিল আমরা প্রত্যেকেই জানি যে বৃহৎ স্নানাগার ছিল, আর কি ছিল? আর কিন্তু ছিল হচ্ছে বৃহৎ শস্যাগার। ঠিক আছে, হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতার প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে সুন্দর যে ওয়াটার ড্রেনেজ সিস্টেম সেটা কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়াও মনে রাখতে হবে একটা জায়গা ছিল, সেটা কি? সেটা কিন্তু ছিল বানওয়ালি। ঠিক আছে, বানওয়ালি বলে যে জায়গাটা ছিল সেটাতে কিন্তু এই যে সিস্টেমটা সেটা কিছুটা মাত্র কম দেখা গেছে। ঠিক আছে, মানে যে ওয়াটার ড্রেনেজ যে সিস্টেম সেটা কিন্তু তুলনামূলক বাদবাকি শহরগুলো থেকে অনেকটা কম। কিন্তু সবথেকে ভালো যদি আমরা দেখি তাহলে কিন্তু এই ধোলাভিরা। ঠিক আছে, আর এই ধোলাভিরাকে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকে 2 নম্বর প্রশ্ন। অশোকের শিলালিপিতে তাকে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলা হয়েছে। কোন শিলালিপিতে তার আসল নাম অশোক পাওয়া যায়? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো অশোকের যে আমরা জানি যে অশোকের যে শিলালিপি সেখানে কিন্তু অশোককে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলা হয়েছে, কিন্তু কোথাও কিন্তু অশোকের যে 14টা শিলালিপি আছে তার ভেতরে কিন্তু বেশিরভাগ জায়গাতে আমরা দেখতে পাবো তাকে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলা হয়েছে, কিন্তু একমাত্র রাজস্থানের যে এই ভাবড়ু যে শিলালিপি আছে এখানে কিন্তু বলা হয়েছে তাকে অশোক বলেই সম্বোধিত করা হয়েছে। ঠিক আছে, এবার দেখো এই যে ভাবড়ি আর এই যে মাস্কি, ঠিক আছে, এই দুই জায়গাতেই কিন্তু বেশি করে স্পষ্ট করা হয়েছে। তোমাদের যে অ্যান্সার এ আছে মাস্কি, এইখানটাতেও কিন্তু কি করা হয়েছে? এইখানেও কিন্তু অশোক তার যে নাম সেটা কিন্তু উল্লেখ করেছিলেন। ঠিক আছে, এইবার এইটা কিন্তু একটা পাওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যে ভাবড়ু অভিলেখ আছে সেখান থেকেও কিন্তু অশোককেই দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলা হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে। তাই মাস্কিও তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ভাবড়ুও কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখানে যেহেতু মাস্কি নিয়েছে তাই আমি বলবো তোমরা মাস্কিটাকে নেবে, কিন্তু ভাবড়ুও কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 3 নম্বর প্রশ্ন যে তুঘলকনামা গ্রন্থটির রচয়িতাকে? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তুঘলকনামা এই যে গ্রন্থটি আছে এর রচয়িতা কিন্তু হচ্ছে আমির খসরু। ঠিক আছে, তুঘলকনামা আমির খসরুকে কি বলা হয়? মনে রাখতে হবে আমির খসরুকে কিন্তু বলা হয়ে থাকে হিন্দুস্থানের তোতা পাখি। কি বলা হয়? হিন্দুস্তানের তোতা পাখি কিন্তু বলা হয় আমির খসরুকে। আচ্ছা, ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিল? আমরা প্রত্যেকেই জানি ইবন বতুতা কিন্তু মরক্কো থেকে ভারতে এসেছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকের 4 নম্বর প্রশ্ন। শেরশাহ প্রবর্তিত রৌপ্য মুদ্রার নাম কি ছিল? টঙ্কা, দাম, রুপিয়া নাকি জিতল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শেরশাহ প্রবর্তিত যে মুদ্রা, রৌপ্য মুদ্রা, সেটার নাম কি ছিল? সেটার নাম কিন্তু ছিল হচ্ছে আমরা জানি সেটার নাম কিন্তু ছিল রুপিয়া। ঠিক আছে, সেখান থেকে কিন্তু আমাদের এই রুপি এই যে নামটা সেটা কিন্তু পরবর্তীকালে সংগ্রহ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা শেরশাহ সুরি সম্পর্কে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে জিটি রোড এর কিন্তু নির্মাণ কার্য শেরশাহ সুরি দ্বারা করানো হয়েছিল। এছাড়াও কিন্তু শেরশাহ সুরি প্রচুর গ্রাম, 300টার ওপরে কিন্তু নতুন গ্রাম তৈরি করেছিল। আর এই যে শেরশাহ সুরি ছিল, মনে রাখতে হবে এই শেরশাহ সুরি কিন্তু মানে তার যে এটা কিন্তু যে মোগল পিরিয়ড, সেই মোগল পিরিয়ডের মাঝখানে কিন্তু অর্থাৎ বাবরের পরে হুমায়ুনের পরে কিন্তু শেরশাহ সুরি আসে। সেটা কিন্তু আফগান বংশের প্রতিষ্ঠা হয়। পরবর্তীকালে শেরশাহের সুরির পরে কিন্তু আবার মোগল সাম্রাজ্য পুনরুদ্ধার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 5 নম্বর প্রশ্ন যে থিওসফিক্যাল সোসাইটির 1875 সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? এটার সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে থিওসফিক্যাল সোসাইটি কিন্তু এই যে নিউ ইয়র্ক, ঠিক আছে, যে USA নিউ ইয়র্ক, এখানে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতে থিওসফিক্যাল সোসাইটি বলতে কিন্তু আমরা
একটা নাম খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি, সেটা কিন্তু হচ্ছে অ্যানি বেসান্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 6 নম্বর প্রশ্ন, যে 1905 সালে বেনারস অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাসবিহারী ঘোষ, নাকি হচ্ছে দাদাভাই নৌরোজি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1905 সালে যে বেনারস অধিবেশন হয়েছিল কংগ্রেসের, তার কিন্তু সভাপতিত্ব করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে। আচ্ছা, গোপালকৃষ্ণ গোখলেকে কি বলা হয়? গান্ধীজির রাজনৈতিক গুরু বলা হয়। ঠিক আছে, গোপালকৃষ্ণ গোখলেকেই বলা হয় গান্ধীজির রাজনৈতিক গুরু। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো আজকের 7 নম্বর প্রশ্ন, যে ইন্ডিয়ান সোশিয়ালিস্ট এই যে পত্রিকা, এর সম্পাদককে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শ্যামজি কৃষ্ণ বর্মা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 8 নম্বর প্রশ্ন, যে 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস। ঠিক আছে, তো দেখো এই যে ক্যাবিনেট মিশনটা যদি আমরা এখানে দেখি, তো দেখো এখানে যে কটা নাম আছে প্রত্যেকটা নামে আমরা দেখব। একটা কি বলেছে, দেখো এভি আলেকজান্ডার, তারপরে হচ্ছে পেথিক লরেন্স, তারপরে হচ্ছে ওয়েভেল, আর কি আছে, আর কিন্তু হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস। দেখো এই যে তিনজন, ওপরের যে তিনজন, অর্থাৎ অপশান এ, অপশান বি আর অপশান সি, এই তিনজনই কিন্তু ওর হচ্ছে কি ছিলেন না, ক্যাবিনেট মিশনের কিন্তু তোমার হচ্ছে সদস্য ছিলেন। তার মধ্যে কিন্তু যিনি হেড ছিলেন তার নাম কিন্তু হচ্ছে লর্ড প্যাথিক লরেন্স। আর ওয়েভেল পরিকল্পনা, এটা কিন্তু 1946-এর একটা পরিকল্পনা, যেটা কিন্তু ভারতীয় যে গণপরিষদ কীভাবে নির্মিত হবে তার ওপর বেস করে তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 9 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের কোন অংশে জরুরি অবস্থা বা এমার্জেন্সি প্রভিশনের কথা উল্লেখ আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে পার্ট 17 আছে। ঠিক আছে, যেখানে কিন্তু কি আছে, এখানে পার্ট 18 আছে, এখানে কিন্তু কি আছে, এখানে কিন্তু এই যে জরুরি অবস্থা, সেই জরুরি অবস্থার কথা কিন্তু বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকে 10 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকার বা রাইট টু এডুকেশনকে মৌলিক অধিকার করা হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে 86তম সংবিধান সংশোধন হয়েছিল, এইখানে কিন্তু শিক্ষার অধিকারকে একটা মৌলিক অধিকার করা হয়েছিল। এবার তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে, কোশ্চেনটা হচ্ছে এটা কত সালে হয়েছিল, সালটা কত, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। 44তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল? 1978 সালে হয়েছিল, যেখানে কিন্তু সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের পরিবর্তে 300A নাম্বার ধারাতে স্থাপন করা হয়েছিল, যেখানে সেটাকে কিন্তু আইনি অধিকার করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আচ্ছা দেখো এখানে যে এই যে 103তম যেটা আছে, এটা কিন্তু তোমার হচ্ছে যে ওবিসি যে সংরক্ষণ, তার সাথে কিন্তু সম্পর্ক যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 11তম প্রশ্ন, কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল জারি করার পর তা সংসদের উভয় কক্ষে কতদিনের মধ্যে অনুমোদিত করতে হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাষ্ট্রপতি যদি কোনো জায়গায় এমার্জেন্সি ঘোষণা করে বা জরুরি অবস্থা ঘোষণা করে, সেটাকে কিন্তু 2 মাসের মধ্যে কি করতে হবে? 2 মাসের মধ্যে কিন্তু যে আমাদের সংসদ আছে, সেই সংসদ থেকে কিন্তু পাস করতে হবে। আর জরুরি অবস্থা কিন্তু 6 মাস অন্তর অন্তর নতুন করে রিনিউ করে কিন্তু যত সময় না পর্যন্ত রাষ্ট্রপতি চাইছেন তত সময় পর্যন্ত কিন্তু কন্টিনিউ করা যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 12তম প্রশ্ন, ভারতের কন্টিনজেন্সি ফান্ড, যেটাকে আমরা কি বলে থাকি, কার নিয়ন্ত্রণে থাকে? দেখো 2 রকমের ফান্ড হয়, একটাকে বলে কন্টিনজেন্সি ফান্ড আর একটা কিন্তু হচ্ছে কনসোলিডেটেড ফান্ড। ঠিক আছে, তো এটা কার আন্ডারে থাকে? দেখো এটার কিন্তু সম্পূর্ণ যে নিয়ন্ত্রণ, সেটা কিন্তু ভারতের যে রাষ্ট্রপতি, ঠিক আছে, সেই ভারতের রাষ্ট্রপতির কাছে কিন্তু এই নিয়ন্ত্রণটা থাকে। ঠিক আছে, এই ফান্ড দিয়ে মূলত কী করা হয়? মূলত কিন্তু আপাতকালীন অবস্থায় যখন কোনো রকম হঠাৎ করে কোনো বিপর্যয় চলে আসলো, তখন এইখান থেকে কিন্তু সেই টাকাটাকে বার করা হয়, যদিও কিন্তু সেই টাকাটা বের করার জন্য সংসদে এই বিলটাকে পাস করতে হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 13তম প্রশ্ন, যে ক্লিমেন্ট চার্চ বা হুইলার দ্বীপ এর বর্তমান নাম কি? তো সঠিক অ্যান্সার কি হবে? যে হুইলার দ্বীপ আছে, তার বর্তমান নাম কি? তার বর্তমান নাম কিন্তু হচ্ছে আব্দুল কালাম দ্বীপ। ঠিক আছে, বর্তমান নাম কিন্তু হচ্ছে আব্দুল কালাম দ্বীপ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 14তম প্রশ্ন, যে মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? শিলং শৃঙ্গ, নকরেক, চেরাপুঞ্জি, নাকি হচ্ছে মাউসিনরাম? তো সঠিক অ্যান্সার কি হবে? মেঘালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ
কিন্তু হচ্ছে শিলং শৃঙ্গ। এবার দেখো এখানে কি আছে, এখানে কিন্তু হচ্ছে তোমার নকরেক আছে। নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? এটা কিন্তু গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। চেরাপুঞ্জিতে আমরা জানি যে চেরাপুঞ্জির যে মৌসিনরাম আছে সেখানে কি হয়, মৌসিনরামে কিন্তু পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টি সংঘটিত হয়। ঠিক আছে, মনে রাখতে হবে মেঘালয় কিন্তু মানে মৌসিনরামটা কিন্তু হচ্ছে যে অঞ্চলে অবস্থিত তার উল্টো পাশে কিন্তু শিলং অবস্থিত। ঠিক আছে, মৌসিনরামে এত বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও শিলংয়ে কিন্তু খুব কম পরিমাণে বৃষ্টি হয়, তার কারণ এটা কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 16তম প্রশ্ন। 15তম প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি ক্ষেত্রফলের দিক থেকে বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে পঞ্চম? তো এক্ষেত্রে দুটো ডেটা তোমরা এখানে পেলে। ক্ষেত্রফলের দিক থেকে বৃহত্তম বলতে আমরা জানি রাজস্থান, আর এটা কিন্তু হচ্ছে জনসংখ্যার দিক থেকে পঞ্চম। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা জনসংখ্যার দিক থেকে আসি, তাহলে জনসংখ্যার দিক থেকে একদম টপে কে আছে? জনসংখ্যার দিক থেকে কিন্তু একদম টপে কিন্তু রাজ্যের মধ্যে হচ্ছে উত্তরপ্রদেশ। আর যদি আমরা ইউটি দেখি সেক্ষেত্রে কিন্তু দিল্লি সঠিক অ্যান্সার হয়ে যাবে। যেহেতু তোমাদের এই প্রত্যেকটা ডেটায় কিন্তু 2011 সালে জনগণনা অনুসারে তোমার হচ্ছে দেওয়া হয়েছে। পরবর্তীকালে তোমরা জানো যে 2027 সালে কিন্তু প্রথম ডিজিটাল জনগণনা হচ্ছে, তো সেখান থেকে কিন্তু তোমাদের 2027 সালে আবার নতুন করে পড়তে সব কিছু হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে মালপ্রভা এবং ঘাটপ্রভা দুটির মিলিত প্রবাহের নাম কি, বা এই দুটো নদী মিলিত হয়ে কোন নদী তৈরি হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কৃষ্ণা নদী। এটা কিন্তু সাউথ ইন্ডিয়ার খুব ফেমাস একটা নদী, কৃষ্ণা নদী। ঠিক আছে, আচ্ছা এই কৃষ্ণা নদীর ওপরে কোন বাঁধ নির্মিত আছে? তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, গোদাবরীকে কি বলা হয়? গোদাবরীকে কিন্তু দক্ষিণের গঙ্গা বলা হয়ে থাকে। ঠিক আছে, দক্ষিণের গঙ্গা বলা হয়ে থাকে। কাবেরী নদীর ওপরে কিন্তু একটা জলপ্রপাত আছে খুবই ফেমাস, সেটার নাম কি? সেটার কিন্তু হচ্ছে ফেমাস নাম হচ্ছে শিব সমুদ্রম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 17তম প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন অঞ্চল, কোন অভয়ারণ্যটি জলহস্তী বা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জলদাপাড়া। ঠিক আছে, জলদাপাড়া জাতীয় উদ্যান কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে এই যে বিভূতিভূষণ অভয়ারণ্য দেখছো, যেটার নাম কি? যেটার নাম কিন্তু হচ্ছে পারমাদন। ঠিক আছে, তো এইখানে কিন্তু কিছু কিছু এখনও একটা ছোট্ট বনখণ্ড আছে যেখানে কিন্তু চিতল হরিণ এখনও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে পশ্চিমবঙ্গের যে অভয়ারণ্যের মধ্যে কিন্তু আরেকটা অভয়ারণ্য খুব আসে, সেটা কি? সেটা কিন্তু হচ্ছে বক্সা অভয়ারণ্য। ঠিক আছে, যেটা কিন্তু কোথায় অবস্থিত? দেখো যে বক্সা অভয়ারণ্য আছে সেটা কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত। এটা কিন্তু বাঘের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 18তম প্রশ্ন হচ্ছে ভারতের স্মার্ট সিটি মিশন, স্মার্ট সিটি মিশনে কত সালে চালু করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 2015 সালে কিন্তু মোট 100টা তোমার হচ্ছে সিটি নিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছিল, মানে মোট 100টা সিটিকে কিন্তু তোমার হচ্ছে এর আন্ডারে আনা হয়েছিল। আচ্ছা এবার দেখো এখানে যে সর্বপ্রথম যে সিটিটা করা হয়েছিল এবং সর্বশেষে যে সিটিটা করা হয়েছিল সেটা কোনটা, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আমি শুধু দুটো নাম বলে দিচ্ছি, একটা হচ্ছে শিলং আর একটা কিন্তু হচ্ছে ভুবনেশ্বর। ঠিক আছে, এর মধ্যে সর্বপ্রথম কোনটা অর্থাৎ ফার্স্ট কোনটা আর 100th কোনটা সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 19তম প্রশ্ন। ভারতীয় অর্থনীতিতে স্ট্যাগফ্লেশন বলতে কি বোঝায়? ঠিক আছে, তো এটা কিন্তু ইকোনমিক্সের কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? উচ্চ মুদ্রাস্ফীতির সঙ্গে অর্থনৈতিক মন্দা এবং বেকারত্ব। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি হাই ইনফ্লেশন। ঠিক আছে, হাই ইনফ্লেশন। তারপরে এটাকে তোমরা বলতে পারি, আমরা বলতে পারি উচ্চ যে বেকারত্ব সেটাকে আমরা কি বলবো? সেটাকে কিন্তু বলা হয়ে থাকে আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, তো এটাই কিন্তু হচ্ছে স্ট্যাগফ্লেশনের অর্থ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের প্রথম ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক বা রিজিওনাল রুরাল ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1 অক্টোবর 1975 সালে কিন্তু এই আরআরবি যেটা কিন্তু রিজিওনাল রুরাল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা এই যে গ্রামীণ ব্যাংক, ঠিক আছে, রিজিওনাল রুরাল ব্যাংক বা গ্রামীণ যে সমবায় ব্যাংক, এর জনক কাকে বলা হয় সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে রক্ত জমাট বাঁধতে বা ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে কোন ভিটামিন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভিটামিন কে। এটার সাথে কিন্তু যে অনুচক্রিকা আছে সেই অনুচক্রিকা দুজনে একসাথে কাজ করে কিন্তু যে ব্লাড ক্লটিং, সেই ব্লাড ক্লটিংকে কিন্তু নিয়ন্ত্রণ করে। ভিটামিন এ রাসায়নিক নাম কি? ভিটামিন এ রাসায়নিক নাম কিন্তু হচ্ছে রেটিনল। ভিটামিন ই রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে টোকোফেরল। আর ভিটামিন সি কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্ট, আর এটার রাসায়নিক নাম কি? এটার রাসায়নিক নাম কিন্তু হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট তৈরিতে টাংস্টেন ব্যবহার করা হয় কেন? তো টাংস্টেন আমরা জানি টাংস্টেন কেন ব্যবহার করা হয়, তার কারণ এর যে গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট সেটা কিন্তু অত্যন্ত উচ্চ, ঠিক আছে, অর্থাৎ এর যে মেল্টিং পয়েন্ট আছে সেই মেল্টিং পয়েন্ট অনেক বেশি হাই, সেই কারণের জন্য কিন্তু টাংস্টেন ব্যবহার করা হয়। আর টাংস্টেনকে কিন্তু ডাব্লু দিয়ে প্রকাশ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন। আজকে 23তম প্রশ্ন দেখো কি বলছে, যে সূর্য এবং নক্ষত্রমণ্ডলের শক্তির প্রধান উৎস কী? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নিউক্লিয় সংযোজন। এটা কিন্তু নিউক্লিয় বিভাজনের সম্পূর্ণ উল্টোটা। এখানে কিন্তু কি হয়, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে তাপ নিঃসৃত হয়ে থাকে। এই যেটা আছে নিউক্লিয় বিভাজন, এটা কোথায় হয়? এটা কিন্তু যে পারমাণবিক বোমা আর যে পারমাণবিক চুল্লি সেখানে কিন্তু সংঘটিত হয়। আর নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে, অর্থাৎ সংযোজন, এটা কিন্তু নক্ষত্রে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, যে আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলি যেমন ফ্লুরিন, ক্লোরিন কত নম্বর শ্রেণীতে অবস্থান করছে? তো সায়েন্সের থেকে কোশ্চেনগুলো করা হয়েছে। তো দেখো আধুনিক পর্যায় সারণীতে কিন্তু মোট শ্রেণীর সংখ্যা 18টি, আর যে মোট পর্যায় আছে সেই মোট পর্যায়ের সংখ্যা কিন্তু হচ্ছে 7টি। এর মধ্যে যে 17 নম্বর গ্রুপ আছে সেখানেই কিন্তু এই হ্যালোজেনগুলো অবস্থান করে। অক্সিজেন কোথায় থাকে? অক্সিজেন কিন্তু 16 নম্বর গ্রুপে থাকে। আর এই 18 নম্বর গ্রুপে কিন্তু যে নোবেল গ্যাসগুলো থাকে সেই নোবেল গ্যাসগুলো অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন, মানুষের কানের কোন অংশটা শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? দেখো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে, দেখো আমাদের কানের ভেতরে তোমাদেরকে একটা জিনিস এখানে জাস্ট একটা ডায়াগ্রাম এঁকে বুঝিয়ে দিই। দেখো আমাদের কানের যে এইটা থাকে এখানে কিন্তু এরকম একটা প্যাঁচানো অংশ মতো থাকে, তার আগে কিন্তু এরকম একটা কানের পর্দা থাকে, আর এখান থেকে কিন্তু যে অডিটরি নার্ভ সেটা কিন্তু সংযুক্ত থাকে। এর ভেতরে দেখো এই জায়গাটায় একটা কিন্তু মানে অর্ধবৃত্তাকার একটা নালী থাকে যেটাকে সেমি সার্কুলার ক্যানেল বলা হয়, ঠিক আছে, ঠিক এই জায়গাটা ককলিয়ার মধ্যে, ঠিক আছে, এইটাই কিন্তু কি করে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। আর কানের ভেতরে কিন্তু কোন নার্ভ থাকে? কানের ভেতরে কিন্তু যে অডিটরি নার্ভ সেটা কিন্তু সাহায্য করে শুনতে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের লৌহ মানব কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু ভারতের লৌহ মানব বলা হয়। আর এনার উদ্দেশ্যে কিন্তু যে স্ট্যাচু অফ ইউনিটি সেটা কিন্তু তৈরি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন, যে নীতি আয়োগের প্রথম সিইও কে ছিলেন? অমিতাভ কান্ত, তারপরে সিদ্ধশ্রী খুল্লার, অরবিন্দ পানগাড়িয়া নাকি রাজীব কুমার? তো সঠিক অ্যান্সার কী হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 28তম প্রশ্ন, যে লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হয়ে থাকেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এইটার চেয়ারম্যান কিন্তু হয়ে থাকেন যে লোকসভার স্পিকার, ইনি কিন্তু চেয়ারম্যান হয়ে থাকেন পিএসি বা পাবলিক অ্যাকাউন্ট কমিটির। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 29তম প্রশ্ন, ভারতের কোন হ্রদের জল সর্বাধিক লবণাক্ত বা সর্বাধিক স্যালাইন আমরা বলতে পারি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে, যদি সবথেকে বেশি স্যালাইন বলা হয় বা সবথেকে বেশি লবণাক্ত বলা হয়, তো সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমাদের যে সম্বর হ্রদ আছে এই সম্বর হ্রদ সম্পর্কে একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু রাজস্থানে অবস্থান করছে, আর এটা কিন্তু সবথেকে বেশি স্যালাইন হয়ে থাকে। এইখানে কিন্তু এক্সট্রা একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ডাল লেক আর যে উলার লেক এটা কিন্তু জম্মু এবং কাশ্মীরে অবস্থিত, যেটা কিন্তু ফ্রেশ জলের লেক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম কোশ্চেন, যে মার্স গ্যাস নামে কোন গ্যাসটি পরিচিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মিথেন। মিথেনকে কি বলা হয়? মিথেনকে কিন্তু মার্স গ্যাস বলা হয়ে থাকে। এর সংকেত কি? সংকেত কিন্তু হচ্ছে CH4। এটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য অনেক বেশি রেসপন্সিবল। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।